আমরা তো অনেকটাই শেষের দিকে আছি, অনেক বেশি আমরা ঐকমত্য হয়েছি। কিছু রিজার্ভেশন আমাদের আছে, নোট অফ ডিসেন্ট দিয়ে সেখানে আমরা একমত হয়েছি। এখন প্রশ্নটি আসছে যে এই যে ঐকমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এরকম অঙ্গীকার আমরা কত জায়গায় করতেছি। অঙ্গীকার ভাঙ্গেলে মানুষ কি বলে, এই ওয়াদা রাখে না, এতটুকু ছাড়া তার কিছু নেই। তো আমাদের দেশে ওয়াদা রাখে না, এই কথা কইলে লজ্জা পাওয়ার মতো রাজনীতি এখনো তো তৈরি হয়নি। এই জন্য আমরা বলেছি আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে। আমাদের এটা প্রয়োজন যে অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পয়েন্টস, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। কেউ কেউ বলছেন যে এটা এখন দরকার নাই, আগামী পার্লামেন্টে যারা জিতবে তারা গিয়ে এটা করবে। এটা একেবারে একটা অবাস্তব এবং অসামঞ্জস্য বক্তব্য। কারণ আপনি আগামী পার্লামেন্টে যাবেন, তাহলে এই পার্লামেন্ট ইলেকশন কিভাবে হবে? আগের নিয়মে হবে? আগের নিয়মে গেলে সংস্কার কি হইল? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তো এই জন্য আমরা বলছি এটা একেবারে অর্থহীন একটা প্রলাপের মতো মনে হয়, কারণ আমরা পরিশ্রম করছি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। এখন কেউ কেউ প্রশ্ন উঠেছে যে এই সরকারের পক্ষে আইনগত ভিত্তি দেওয়া সম্ভব কিনা। আমরা বলেছি যদি সম্ভব হয় তাহলে করবেন, আর যদি অসম্ভব হয় তাহলে আমরা করবো। কথাটা তো যুক্তিক, আমি আশা করি। যদি সম্ভব হয় তাহলে আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়? আর যদি অসম্ভব হয়, উই অল এগ্রি সাম আদার ওয়েজ আমরা ছেড়ে দেব। এখন আইনগত এটা সমাধান আছে কিনা, আমরা কালকে এই প্যানেল অফ আইনজীবীর সাথে আমরা কথা বলেছি রাত্রে প্রায় 1টা পর্যন্ত, এবং সেখানে আইনগত ভিত্তি দেওয়ার জন্য অনেকগুলো অল্টারনেটিভ আমরা খুঁজে নিয়েছি। 1 নম্বর হচ্ছে এলএফও, একটা আপনারা জানেন এলএফও একটা সিস্টেম আছে, যেটা বোধহয় 70 নির্বাচনের আগে এটাকে এক্সারসাইজ করা হয়েছে, এটা ফলো করা হয়েছে। আরেকটা হচ্ছে গণভোট। গণভোটে তো আর কারো আপত্তি নেই, জনগণ ঠিক করে দিবে। 3 নম্বর হচ্ছে প্রোক্লেমেশন। প্রোক্লেমেশনের মাধ্যমে ভারপ্রাপ্ত যিনি এখন চিফ অ্যাডভাইজার যিনি আছেন, ইনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন। আর এই সবগুলোই পরে নির্বাচিত পার্লামেন্ট রেটিফাই করবে। এটার সবচেয়ে বড় উদাহরণ আছে আমাদের এখানে বাংলাদেশে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। ওনার সময় একটা গণভোট হয়েছিল এবং 2টা প্রোক্লেমেশন হয়েছিল। আমার ভুল থাকলে আমাদের মাননীয় অ্যাডভোকেট সাহেব কারেক্ট করবেন। সুতরাং এটা একটা জীবন্ত উদাহরণ আমাদের কাছে আছে। তো আমরাও সাজেস্ট করতে চাই, জিয়াউর রহমান সাহেব যেভাবে জিয়াউর রহমান সাহেব যেভাবে নিজেকে বৈধতা দিয়েছেন আইনের মাধ্যমে, আজকে আমরা সেটাকেই ফলো করতে চাই, তাহলে আইনগতভাবে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে এরশাদের সময়ও এরকম প্রোক্লেমেশন জারি করার মাধ্যমে তারা তার গভর্নমেন্টকে বৈধতা দিয়েছে, পরে পার্লামেন্ট এসে এটাকে রেটিফাই করেছে। তো সুতরাং আইনগত ভিত্তি দেওয়া যাবে না, এই কথাটি বিভ্রান্তিকর এবং কিছুটা ব্রিচ অফ ট্রাস্ট এই করে, যে মানুষকে বিভ্রান্তি করার জন্য করছে। আর আমাদের প্রশ্ন হচ্ছে যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে দিবেন না কেন? তাহলে মতলব আছে যে আপনি এটা করবেন না। আমরা মতলববাজির নির্বাচন তো আমরা চাই না, ঠিক আছে? তো সেজন্য এটা করতে হবে, এবং এটা যদি আইনি ভিত্তি দেয় তখন আমরা প্রায় সকল সংগঠন, 1টা বা 2টা বা 3টা ছাড়া, যে এটার আইনি ভিত্তি দিতে হবে। আমি অন কার্টিসি আরেকটা আবদার করেছি বলা যায়, বা দাবি করেছি, যে আমাদের এখানে আলী রিয়াজ সাহেব হচ্ছে এই কনসেনসাস কমিটির ভাইস প্রেসিডেন্ট, আর এটার মূল প্রেসিডেন্ট হচ্ছে চিফ অ্যাডভাইজার। তো আমরা বললাম যে আমরা এতদিন তো ভাইস প্রেসিডেন্ট দিয়ে চলছি, আর উই ওয়েলকাম ইউ। আমরা একবার এই বডি ভেঙে যাওয়ার আগে আমরা এটার সভাপতির সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ করতে চাই।
এবং উনি এখানে প্রেজেন্ট থাকুক। প্রেজেন্ট থাকলে ওনার সাথে আমরা বেশ কিছু বিষয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারবো ডাইরেক্টলি। আলিজি সাহেব এটাও বলেছেন যে উনি আমার দাওয়াত অন বিহাফ অফ দি অল পার্টিস, নট ফ্রম মাই পার্সেলফ অর নট ফ্রম জামাত ইসলাম, এই হাউজে আনার পরে এটা উনি ওনাকে পৌঁছাবেন এবং একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য উনি চেষ্টা করবেন। আমাদের হাতে দুইটা কাগজ আছে, একটা হচ্ছে প্রোক্লেমেশন জুলাই ঘোষণাপত্র, আর হচ্ছে জুলাই চার্টার বা সনদ। তো জাতীয় সনদ যেটা, সেটা তো আমাদের এই মিটিংয়ের আউটকাম। ওনারা বলছেন যে এটা ওনারা ঠিক করবেন এবং আমাদের কাছে একটা রাফ কাগজও পাঠিয়েছে, কিন্তু সেটা অপূর্ণাঙ্গ, কিছুটা অসঙ্গতিপূর্ণ, এবং যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই। তো তারপরও আমরা এটা জবাব দেব, আমরা আজকেই পারলে দেব, নইলে কালকের ভিতরে আমরা এটা জবাব দেব। আর সনদের ইস্যুটা যেহেতু এখানে, আর প্রোক্লেমেশনের ইস্যুটা সেন্ট্রালি গভর্নমেন্টের ব্যাপারে, সে ব্যাপারে আজকে এখন আর মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু সেখানে আমরা আমাদের ইনপুট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। জামাত বড় দল কিনা এটা আপনারা অ্যাসেস করবেন, নিজের কথা নিজে বলে তো ঠিক হবে না। তবে আমাদের মাঝে 43% এখন নারী সদস্য আছে টোটাল আমাদের কমিটিতে। সংখ্যাবাদের সাপোর্ট আরো বেশি হতে পারে। এবং আমাদের যে আরপিও যেটা আছে, আরপিওতে কিন্তু প্রত্যেকটা দল 33% নারী সদস্য রাখা বাধ্যতামূলক। কিন্তু যারা বেশি বেশি বলে যে আমরা নারীর ব্যাপারে কিরকম, আমাদের এখানে সবচেয়ে বেশি বিএনপিতেও নাই, আওয়ামী লীগেও নাই, বাকিগুলো তো আর বলার অপেক্ষা রাখা না। কমিশন যে কথাটা আমাদেরকে বলেছে, যেটা বলেছে সেটা হচ্ছে ওনাদের টার্মস অফ রেফারেন্সের ভিতরে এই কথাটি নাই। আমরা বলেছি আপনি টার্মস অফ রেফারেন্স তাহলে পারমিশন নিয়ে আসেন প্রধান উপদেষ্টা থেকে, আর যদি সেটা না হয় আমাদের এই কথা প্রধান উপদেষ্টাকে জানো, তিনি সভাপতি। আর উনি বলেছেন সময় সীমাবদ্ধতা, আসলে সময় তো কোনো সীমাবদ্ধতা নাই। ওনারা টার্গেট করেছেন 31 তারিখের ভিতরে, কিন্তু ওনাদের অফিসিয়াল মেয়াদ 15ই অগস্ট পর্যন্ত আছে। সুতরাং প্রয়োজনীয় ওনারা এক্সটেন্ড করতে পারেন, আর যদি নাই সত্য ধরে নেই তাহলে আবার রিভিউ করে টাইম এক্সটেন্ড করে তো জারি করতেই পারে। তার মধ্যে একটা প্রক্রিয়া হলো প্রক্লেমেশন দিয়ে আনা যায়, আরেকটা প্রক্রিয়া হলো প্রক্লেমেশন দিয়ে প্রক্লেমেশনকে অর্ডিন্যান্স জারি করে আনা যায়, আরেকটা প্রক্রিয়া হলো রেফারেন্ডামের মাধ্যমে আনা যায়। তো যে কটা প্রক্রিয়া আলোচনা হচ্ছে, আরেকটা হলো এলএফওর মতো করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যা নাকি 1970 সালে জারি হয়েছিল, এই সিস্টেমেও আনা যায়। তো যে সিস্টেমেই আনা হোক না কেন, এটা করতে গিয়ে সংবিধানের যে অংশটুকু ভায়োলেট হচ্ছে এই অংশটুকুকে প্রক্লেমেশনের অধীনে আনতে হবে। এবং এই ক্ষেত্রে অতীতে জিয়াউর রহমান সাহেবের সরকার, এরশাদ সাহেবের সরকার যে পদ্ধতি অবলম্বন করছে, আমরা মনে করি সেই পদ্ধতিটাই সবচাইতে বেশি সাংবিধানিক হবে। এরপরে নতুন নির্বাচন হবে নতুন সিস্টেমে, হওয়ার পরে যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্টে 5th অ্যামেন্ডমেন্ট বা 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আগে যেভাবে রেকটিফাই করা হয়েছে এটাকেও রেকটিফাই করা হবে, তবেই এটা তার পরিপূর্ণ আইনি মর্যাদা পেয়ে যাবে। এই সরকারের সবচাইতে বড় ভিত্তি হলো জনগণের অভিপ্রায়, যে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ আছে, অনুচ্ছেদ 7-এ আছে, জনগণের অভিপ্রায়ের চাইতে বড় সাংবিধানিক ম্যান্ডেট আর কিছু হতে পারে না। এখন এই জনগণের অভিপ্রায়টাকে একটা সাংবিধানিক প্রক্লেমেশনের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করতে হবে, এবং তা যদি প্রকাশিত হয় এবং সংবিধানের কিছু অংশ আপনারা জানেন ইতোমধ্যে অকার্যকর হয়ে গিয়েছে, এই অকার্যকর পার্টটুকু অকার্যকর থাকবে, আর সনদের যে সমস্ত পার্ট থাকবে অ্যাপ্রুভ করা হবে, এই সিস্টেমটাকেই প্রক্লেমেশনের মাধ্যমে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে। এর পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, পার্লামেন্ট এসে এই সনদ এবং এই প্রক্লেমেশন দুটাকেই সাংবিধানিক মর্যাদা দিবে। তখন আর এই সনদ এবং প্রক্লেমেশনকে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটাই হলো সবচাইতে বড় প্রোটেকশন। যেমন এখন যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট আছে,
এটা তো কোনো সাংবিধানিক কোনো হুম। বডি না, কিন্তু সুপ্রিম কোর্টের রেফারেন্সে এটা অলরেডি বৈধতা পাইছে এবং তারা চালাচ্ছে। সে কারণেই, এবং আপনারা জানেন যে 91-এ যে কেয়ারটেকার সরকারদের ইলেকশন হচ্ছে, এটা তো কোনো কনস্টিটিউশনাল প্রভিশন ছিল না, কিন্তু দি এগ্রিমেন্ট অফ দি মেজর পলিটিক্যাল পার্টিস এবং ডিউ টু দি সেন্টিমেন্ট অফ দি পিপল অ্যাগেন্স্ট দ্য শাহ চলে গেছে, এটা লিগালি ওয়ার্ক করেছে, পরে রেটিফাই করতে হয়েছে। সুতরাং এখানে প্রচুর উদাহরণ আছে, প্রচুর রাস্তা আছে, প্রচুর দরজা আছে টু মেক ইট লিগাল এবং টু এ স্টেজে। ওয়ান ইজ জাস্ট নাও, অ্যানাদার ইজ আফটার পার্লামেন্ট রেটিফিকেশন। একটা ছোট্ট কথা শুধু, আপনারা দেখবেন আমাদের এই দেশে জনগণের ইচ্ছার প্রকাশ হয়েছে সেটা 5ই আগস্ট, সরকার গঠিত হয়েছে 8ই আগস্ট। তাহলে সরকার আগে না জনগণ আগে? জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে তো 5ই আগস্ট, ওই দিন আর সরকার ছিল না। 5, 6, 7, 8 তারিখ বিকাল পর্যন্ত কোনো সরকার ছিল না। এর অর্থ হলো এটা যে জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5ই আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। কোনো 106 অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয় নাই। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল, এবং তা যদি হয়, আজকে আমাদের টিম লিডার যিনি আছেন তিনি বলেছেন, তা যদি হয়ে থাকে তাহলে ইম্পর্টেন্ট কথাটা হলো, তাহলে এই সরকারের মেয়াদ কতদিন তাকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে? সুপ্রিম কোর্ট তো বলে দেয় নাই সরকারের মেয়াদ কতদিন। আর যদি এই সরকারকে সাংবিধানিক সরকার বলা হয়, তাহলে তো তাকে আরো 3 বছর 4 বছর ক্ষমতায় থাকতে হয়, যতদিন না পর্যন্ত 29 সাল না আসছে। সুতরাং এই আর্গুমেন্ট যারা করছেন তারা হয়তো কিছুটা বুঝে কিছুটা না বুঝে এই আর্গুমেন্ট করছেন, অথবা এটা সঠিক কিছুটা না। ষড়যন্ত্রে